সবাইকে আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নির্বাচনী প্রচার অভিযানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই বহরের সাথে আছেন আমাদের সহকর্মী আরফিন শাকিল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আরফিন, এই মুহূর্তে তারেক রহমানের গাড়ি বহর এখন কোথায় আছে, আর তিনি কি সারা রাত ধরেই আসলে আরো গণসংযোগের পরিকল্পনা আছে কিনা একটু জানাবেন বিস্তারিত। আরও দুইটি জনসভায় তিনি বক্তব্য রাখবেন। আমরা এখন অবস্থান করছি তার গাড়ি বহরের ঠিক পেছনে আমরা অবস্থান করছি। তা একটি কুমিল্লার দাউদকান্দির পথে রয়েছে, এখন কুমিল্লার চান্দিনার যে মহাসড়ক সেই মহাসড়ক পার হচ্ছে তারেক রহমানের গাড়ি বহর, এবং সেই গাড়ি বহরে খানিক বাদেই দাউদকান্দি গিয়ে পৌঁছাবে এবং সেই গাড়ি বহর পৌঁছানোর পর সেখানে তিনি একটি সমাবেশ বক্তব্য রাখবেন। এরপর সেখান থেকে তিনি যাবেন নারায়ণগঞ্জের কাছপুরে তিনি আরেকটি জনসভায় বক্তব্য রাখবেন। এরপরেই মূলত আজকের দিনের যে কর্মসূচি সেই কর্মসূচির সমাপ্তি টানা হবে। এবং আপনি হয়তো সেই তার যে লাল সবুজ পতাকা খচিত যে বাসে করে তিনি যাচ্ছেন সেই বাস হয়তো আপনি ছবিতে দেখতে পাচ্ছেন, আমার সহকর্মী দেখাচ্ছেন, জিহাদ দেখাচ্ছেন। এবং তিনি এই বাসে করেই মূলত তিনি সকালে ঠিক যদি বলি 11:30 থেকেই মূলত তিনি চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে তিনি জনসভায় বক্তব্য রেখেছিলেন। এরপর সেখান থেকে তিনি চট্টগ্রাম থেকে তিনি ফেনী আসেন, ফেনী জনসভা করেন। এরপর 14 গ্রাম, কিছুক্ষণ আগে কুমিল্লা মহানগর, চাঁদপুর জেলা, কুমিল্লা দক্ষিণ জেলা থেকে শুরু করে সোয়াগাজীতে তিনি আরেকটি জনসভা করে এখন দাউদকান্দি পথে রওনা হয়েছেন। এবং আজকের এই কর্মসূচির পরপর তিনি ময়মনসিংহ যাবেন। ময়মনসিংহের পর তিনি রাজশাহী, বগুড়া, নওগাঁ সেই সফর করবেন। এবং সবগুলো সফরেই তিনি যে বক্তব্য বারবার তুলে ধরছেন তার পরিকল্পনা আগামী দিনে, তবে তার বক্তব্যে কারো বিরুদ্ধে কোনো সমালোচনা নেই, যেখানে আছে আগামী বাংলাদেশের স্বনির্ভরতা, আগামী বাংলাদেশের সুশাসন নিয়ে। ফয়সাল। অসংখ্য ধন্যবাদ আরফিন শাকিল। যেরকমটা তিনি জানাচ্ছিলেন যে তারেক রহমানের গাড়ি বহর এই মুহূর্তে কুমিল্লায় রয়েছে। এদিকে চট্টগ্রামের সাথে সম্পর্ক আবেগের, আর বৃহত্তর কুমিল্লা নোয়াখালীর সঙ্গে আত্মীয়তার, এমন ব্যক্তিগত অধিকারে কথা স্মরণ করে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ক্ষমতায় এলে টুঁটি চেপে ধরবেন দুর্নীতির, খালেদা জিয়ার সরকারের মতো কঠোর হবেন অপরাধ দমনে। এরপর ফেনীর জনসভায় তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, নতুন করে আবার যেন কেউ ভোট এবং কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য সতর্ক থাকতে হবে। ফেনী থেকে কুমিল্লা আসেন তারেক রহমান, ভাষণ দেন একাধিক সমাবেশে। আরফিন শাকিলের রিপোর্টে বিস্তারিত, ছবি তুলেছেন জিহাদ ইসলাম এবং তানভীর মিসান। উত্তাল সমুদ্রের পাশে বীর চট্টলার জনসমুদ্র, যারা আজন্ম অদম্য সাহসী, আর যে মাটি ঐতিহাসিকভাবে প্রতিরোধের তীর্থস্থান। সেই জনপদে প্রায় 21 বছর পর জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান। বারোয়ালিয়ার পূর্ণভূমিতে ধানের শীষের নয়াকাণ্ডারিকে সাদরে সম্ভাষণ জানায় সংগ্রামী সমাবেশ। কি সমতল, কি পাহাড়, কি ধর্ম কিংবা বর্ণ, জিয়া পুত্রকে কাছে পেয়ে আপন করে নেয় জনতা। তারেক রহমান বক্তব্য শুরু করেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা না করে বরং অধিকার আদায়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। বিএনপিকে সরকার গঠন করতে হবে। আপনারা যদি বিএনপির পাশে থাকেন, আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন, 12 তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীষে জয়যুক্ত করেন, তাহলেই একমাত্র আমরা পরিবর্তনগুলো করতে পারবো। আপনারা কি আছেন আমাদের সাথে? আলহামদুলিল্লাহ। খালেদা জিয়া সরকার চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার পরিকল্পনা করেছিল জানিয়ে তারেক রহমান বলেন, সেই পরিকল্পনার বাস্তবায়ন করবেন তিনি। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে, যাতে করে এই এলাকার মানুষ ব্যাংকিং সুবিধা সহ সকল কিছু এখানে বসেই কাজ সেরে নিতে পারে। দুপুর 12:30 এই চট্টগ্রাম অঞ্চলের সঙ্গে বিএনপির সম্পর্ক গভীর করেন খালেদা জিয়া, যার প্রতিদান
ভোটের মাঠে দিয়ে আসছে এই অঞ্চলের মানুষ। তবে জনমনের প্রশ্ন, আগামী দিনে সেই সম্পর্ক কতটা অগ্রসর হয়। তবে মঞ্চ থেকে তারেক রহমান আশ্বস্ত করেছেন আগামীতে এই চট্টগ্রামের সঙ্গে বিএনপির সম্পর্ক হবে আরও গভীর। চট্টগ্রাম থেকে সড়কপথে ফেনীতে যান তারেক রহমান। ফেনীর মেয়ে খালেদা জিয়ার ছেলেকে দেখতে পাইলট স্কুল মাঠে মানুষের ঢল নামে। বৃহত্তর নোয়াখালীর 13টি আসনের প্রার্থীদের জন্য অধিকারের সুরে পরম স্বজনদের কাছে সমর্থন চান তিনি। এই দেশ আপনার আমাদের সকলের শেষ ঠিকানা। এই দেশেই আমাদের জন্ম, এই দেশেই আমাদের মৃত্যু, এই দেশই আমাদের প্রথম ঠিকানা, এই দেশই আমাদের শেষ ঠিকানা। সেই জন্য এই দেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পথে 14 গ্রামে জনসভায় ভাষণ দেন বিএনপি চেয়ারম্যান। এরপর যান কুমিল্লা দক্ষিণ ও চাঁদপুরের প্রার্থীদের জনসভায়। জনতার কাছে তুলে দেন ধানের শীষের প্রার্থীদের। ওই যে বললাম আপনাদের একটা জরুরি গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। ধানের শীষের সিল দিয়ে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। এরপর দাউদকান্দি ও নারায়ণগঞ্জে সমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান। এই যে কামরুলের হাতে আমি ধানের শীষ দিয়ে। আরফিন শাকিল, যমুনা নিউজ, কুমিল্লা। দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সহ্য করবে না জামায়াত, এমন হুঁশিয়ারি দিয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেন, তারা সকলের সাথেই বন্ধুত্ব চায়, তবে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়। রাজধানী যাত্রাবাড়ি, গান্ডারিয়া এবং বকশীবাজারের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। বলেন, দেশে আর ফ্যাসিবাদ ফিরতে দেয়া হবে না। হেরে যাওয়ার ভয়ে কেউ কেউ বাঁকা অন্ধকার গলিতে হাঁটার চেষ্টা করছে বলে অভিযোগ করেন জামায়াতের আমির। উত্তরবঙ্গে দুদিনের সফর শেষে এবার ঢাকার নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার সকালে রাজধানীর যাত্রাবাড়িতে 11 দলীয় জোটের জনসভায় অংশ নেন তিনি। দুপুর 12টা নাগাদ সমাবেশ মঞ্চে হাজির হন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। প্রধান অতিথির বক্তব্যে তিনি গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, দেশে আর ফ্যাসিবাদ দেখতে চায় না। যারা জনতার এই মনের ভাষা বুঝতে পারছেন না, জনগণ 12ই ফেব্রুয়ারি তাদের এই ভাষা বুঝিয়ে দেবে। দেশে কোনো ফ্যাসিবাদী শাসন কায়েম হবে, দেশের জনগণের অর্থে কিনা অস্ত্র থেকে গুলি তাদের বুকে ছোড়া হবে, আর দেখতে চাই না। এই ফ্যাসিবাদের সকল জড় যদি কেটে দিতে হয়, 12 তারিখ ইনশাআল্লাহ গণভোটে হ্যাঁ বলতে হবে। জামায়াত সরকার গঠন করলে নারীদের নিরাপদ কর্মসংস্থান গড়ে তোলার প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর। অঙ্গীকার করেন কর্মজীবী নারীদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করার। আমরা কথা দিচ্ছি, ঘরে, চলাচলে এবং কর্মস্থলে 3টা জায়গায় আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব এবং মর্যাদা আপনাদের হাতে তুলে দেব। কোনো জালিম আপনাদেরকে আর ইফটিজিং করার দুঃসাহস দেখাবে না। যাত্রাবাড়ির জনসভা শেষে জামায়াতের আমির যোগ দেন গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠে ঢাকা 6 আসনের নির্বাচনী জনসভায়। উপস্থিত ছিলেন 11 দলীয় জোটের নেতারা। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সহ্য করবে না জামায়াত। বাংলাদেশের মানুষ যখন মুক্তির সন্ধানে তাদের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তখন আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে অনেকে প্রকাশ্যে হস্তক্ষেপ করছেন। আমরা তাদের প্রতি বিনয়ের সাথে শক্ত কণ্ঠে অনুরোধ জানাবো, মেহেরবানি করে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে আর নাক গলাতে আসবেন না। এতদিন নাক গলে যে তরল পদার্থ বের হয়েছে, মেহেরবানি করে টিস্যু দিয়ে এখন একটু সামলে নেন। জামায়াতের আমির বলেন, যাদের দলে এত ঋণ খেলাপি প্রার্থী, তারাই বলছে ক্ষমতায় এলে দুর্নীতি মুক্ত করবে। একটা দল শুনলাম ইদানিং বলছেন তাদের হাতে দেশ আসলে তারা নাকি দুর্নীতি নিয়ন্ত্রণ করবেন। যাদের সংসদ সদস্য 39 জন গুরুতর ঋণ খেলাপি, কায়দা করে তাদেরকে বানানো হয়েছে ক্যান্ডিডেট, তারা বাংলাদেশের মানুষকে দুর্নীতিমুক্ত করবে না। আপনাদের সকলের সুপরিচিত। এরপর জামায়াতের আমির যান ঢাকা 7 আসনের আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায়। গণভোটে হাঁ ও দাড়িপাল্লার পক্ষে ভোট চান তিনি। আমরা আপনাদের আমানতের পাহারাদার হতে চাই, চৌকিদার হতে চাই। যদি আমাদের উপরে আমানত দেন, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন, 5টা বছর আমরা আপনাদের চৌকিদারের দায়িত্ব পালন করব। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।
আসন্ন জাতীয় নির্বাচনে সারা দেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। রোববার সকাল থেকে ব্যস্ত সময় কাটান প্রার্থী এবং কর্মী সমর্থকেরা। ঠাকুরগাঁও 1 আসনে বিএনপি প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরুণাগাঁও এলাকায় পথসভা করেন। বিজয়ী হলে দেশ এবং মানুষের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। খুলনা মহানগরের 30 নম্বর ওয়ার্ডের রূপসা স্ট্যান্ড রোড থেকে নির্বাচনী পথসভা শুরু করেন খুলনা 2 আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। নির্বাচনী প্রচারণায় রাজশাহী 2 আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, গত 17 বছর ভোট দিতে পারেনি মানুষ, তাই এবারের ভোট নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ। সলুয়া গ্রামে পথসভা করেছেন খুলনা 5 আসনের জামায়াত প্রার্থী মিয়া গোলাম পারওয়ার। তিনি বিএনপির বিরুদ্ধে ফ্যামিলি কার্ড বিতরণের নামে প্রতারণা এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। পঞ্চগড়ের নির্বাচনী প্রচারণায় অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকার গণসংযোগ এবং উঠান বৈঠক করেন 11 দলীয় জোট প্রার্থী সার্জিস আলম। বলেন, পূর্ব নির্ধারিত হেভি ওয়েটের যে চিন্তা বা কনসেপ্ট, এটা আর এই বাংলাদেশে টিকবে না। আমরা মানুষের কল্যাণ করতে চাই, এই দেশে উদারপন্থী গণতন্ত্র চাই, নির্বাচনের মাধ্যম দিয়ে সরকার গঠন করতে চাই এবং মানুষের কথা বলার অধিকার দিতে চাই। আমাদের নেতা তারেক রহমান তিনি বাংলাদেশে পা দিয়ে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তিনি একটা পরিকল্পনা নিয়ে আসছেন, সেই পরিকল্পনা নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবে। ধানের শীর্ষের জনসভায় আমাদের দলের চেয়ারম্যান রাশেতে আসবে, বরেন্দ্রভূমি মাটির সন্তানেরা, হযরত শাহ মখদুম রূপসমাদের সন্তানেরা সবাই এই জনসভায় অংশগ্রহণ করবে। নিঃস্বার্থভাবে যারা দেশকে ভালোবাসে তারা আর ওই চাঁদাবাদ, মস্তানি, খুনি, হিন্দুদের সম্পত্তি দখলকারীদেরকে আর ভোট দিতে চায়। প্রত্যেকটা মানুষ চাঁদাবাজি, দখলদারিত্ব, হুমকি দামকি, ক্ষমতার অপব্যবহার থেকে শুরু করে মামলা বাণিজ্য এইসব যারা করেছে তাদের বিরুদ্ধে এবার ভোট দিবে। প্রচারে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থীরাও। রোববার সকাল থেকে খিলগাঁওয়ে গণসংযোগ করেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। গ্যাস, সড়ক এবং পানি সহ নানাবিধ সমস্যার সমাধানে নিজের পরিকল্পনার কথা জানান ভোটারদের। এদিকে ঢাকার বিভিন্ন আসনে 10 দলীয় জোটের প্রার্থীরাও জমিয়ে তুলেছেন প্রচারণা। ঢাকা 8 আসনে জনগণের কাছে গিয়ে কুশল বিনিময় করে ভোট চেয়েছেন 10 দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। তবে নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কার কথা জানালেন তিনি। ঢাকা 11 আসনেও ভোটারদের সাথে গণসংযোগ চালাচ্ছেন এনসিপির নাহিদ ইসলাম। নির্বাচনের আচরণবিধি নিয়ে অসন্তোষ জানিয়ে তিনি বলেন, নির্বাচনকে প্রভাবিত করা যাবে না। বিভিন্ন প্রার্থীদের ভুয়া প্রতিশ্রুতি মানুষ বোঝে। কার্ড বা এই ধরনের কার্ড এগুলো তো মানুষ অলরেডি বুঝে গেছে যে এগুলো একটা ভুয়া ব্যাপার, এগুলো একটা প্রতারণা। আমরা শেখ হাসিনা তো 10 টাকায় চাল খাওয়ানোর কথা বলেছিল। কোথাও আমাদেরকে ডিম মারতেছে, কোথাও ময়লা পানি মারতেছে, যুব দলের কর্মীদেরকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে রাখছে, যে বিভিন্ন জায়গায় হকি স্টিক, তারপরে স্ট্যাম্পগুলো ব্যাপক হারে বিক্রি হচ্ছে। গতকালে আমাদের ইশতেহারে কিন্তু নিরাপত্তার বিষয়টা আমরা অ্যাড্রেস করেছি। বাস্তবিক যে পরিকল্পনা আমাদের, যেটা আমরা বাস্তবায়ন করতে পারবো এমন পরিকল্পনাগুলোই আমরা দিয়েছি এবং আমাদের ইশতেহারটা একেবারেই মাঠ থেকে উঠে আসা। জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশ থেকে সব অন্যায় দুর্নীতি দূর করতে চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য এবং নরসিংদী 2 আসনে দলের প্রার্থী ডক্টর আব্দুল মঈন খান। রোববার বিকেলে নরসিংদীর ঘোড়াশালে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, আওয়ামী লীগের মতো সুযোগ সুবিধার রাজনীতি বিএনপি করে না। জনগণ ধানের শীষকে বিজয়ী করলে দেশ উন্নত এবং গণতন্ত্রের পথে এগিয়ে যাবে এবং বিএনপি দেশবাসীর সেবা করবে। আগামী 12ই ফেব্রুয়ারি যদি আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেন, তাহলে বাংলাদেশ উন্নতির পথে এগিয়ে যাবে, গণতন্ত্রের পথে এগিয়ে যাবে এবং আমরা মানুষের সেবা করব। আপাতত নাগরিক ঐক্যের প্রার্থীরা কোনো জোটের সঙ্গে যুগপৎ নির্বাচনে যাচ্ছে না। তবে কোনো রাজনৈতিক জোট আহ্বান জানালে সেই জোটে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলে মন্তব্য করেছেন মাহমুদুর রহমান মান্না। রোববার বিকেলে বগুড়ার মহাস্থানগড়ে হযরত শাহ সুলতানের মাজার জিয়ারতের মাধ্যমে বগুড়া 2 আসনের প্রচারণা শুরু করেন এবং এ সময় তিনি এই মন্তব্য করেন। মান্না বলেন, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য দেশবাসীর মতো তিনি অপেক্ষা করছেন। সুষ্ঠু নির্বাচন হলে নিজের জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এখন পর্যন্ত আমি একটা লক্ষ্যেই লড়াই করছি, যেরকম সুযোগের বিরুদ্ধে লড়াই করছি, সেরকম একটা গণতান্ত্রিক দেশ কল্যাণ একটা জনকল্যাণ লড়াই।
সবাই যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেবে কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠকের পর বলেছেন, ইসির প্রস্তুতিতে কূটনীতিকরা সন্তোষ প্রকাশ করেছেন। নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, যাতে কথা বলতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই কেন্দ্রে আসতে পারে, ভোটটা দিতে পারে, ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে। আমাদের তরফ থেকে উই উইল ডু আওয়ার বেস্ট টু এনশিওর a safe environment for the voters এবং এটা ইনশাল্লাহ আমরা পারবো। এদিকে নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। রোববার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ নির্বাচন কমিশন। দেশের ভেতরের পোস্টাল ব্যালটে প্রতীক বরাদ্দের বিধান পরিবর্তন আনার জন্য এই সংশোধনী আনা হয়। এই পরিবর্তনের ফলে দেশের ভেতরের পোস্টাল ব্যালটে সব প্রতীক থাকছে না, শুধু প্রতিটি আসনের চূড়ান্ত প্রার্থী এবং তাদের প্রতীক থাকবে। এছাড়া ভোটারদের ভোট প্রদানের সুবিধার্থে প্রতিটি ভোট কক্ষের সাথে 2টি গোপন কক্ষ স্থাপন করতে পরিপত্র জারি করা হয়েছে। যে সকল ভোট কেন্দ্রে অতিরিক্ত গোপন কক্ষ স্থাপন করা সম্ভব হবে না, সে সকল ভোট কেন্দ্রে অতিরিক্ত ভোট কক্ষ স্থাপন করে ভোটারদের ভোট প্রদানের ব্যবস্থা করার কথা উল্লেখ করা হয় পরিপত্রে। নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন জেলায় বিজিবি এবং যৌথ বাহিনী টহল কার্যক্রম শুরু হয়েছে। খুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর পেট্রোল কার্যক্রম শুরু হয়। রোববার বিকেলে নগরের শহীদ হাদিস পার্ক এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে টহল শুরু করে তারা। সংশ্লিষ্টরা জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের নির্দেশনায় যৌথ উদ্যোগে নেওয়া হয়েছে। নির্বাচন শুরুর আগ থেকে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত চলবে এই টহল কার্যক্রম। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে 15 প্লাটুন বিজিবি মোতায়েন করেছে। রোববার বিজিবি 53 ব্যাটালিয়ন সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কথা জানানো হয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়াকে কেন্দ্র করে গভীর বিস্ময় এবং ক্ষোভ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনাকে প্রকাশ্যে বক্তব্যের সুযোগ দেওয়া হয়, যেখানে তিনি বাংলাদেশের সরকার উৎখাতের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচন ভণ্ডুল করতে তার দলীয় সমর্থক এবং জনগণকে সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেন। আরও বলা হয়, দ্বিপাক্ষিক বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে বারবার অনুরোধ জানানো হলেও ভারত এখনও সে বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি, বরং নিজ ভূখণ্ড থেকে এ ধরনের উস্কানিমূলক বক্তব্যের সুযোগ দেয় বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, শান্তি ও নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে বলে মনে করছে ঢাকা। সরকারের মতে একজন দণ্ডিত ব্যক্তিকে প্রকাশ্যে বিদ্বেষমূলক বক্তব্যের অনুমতি দেয় আন্তঃরাষ্ট্র সম্পর্কের নীতিমালা এবং সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী। রাজধানীর গুলশানে নির্মাণাধীন ভবন থেকে লোহার রড মাথায় পড়ে আশফাকুজ্জামান চৌধুরী পিপলুর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। রোববার গুলশানে নিহতের শ্বশুর সিরাজুল ইসলাম তালুকদার বাদী হয়ে মামলা করেন। মামলায় কনকর্ড গ্রুপের চেয়ারম্যান SM কামাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল, প্রজেক্ট ইনচার্জ আলামিন সহ অজ্ঞাত 10-12 জনকে আসামি করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে গুলশানের 140 নম্বর সড়কে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অবহেলা ও গাফিলতির অভিযোগ এনে কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় কোম্পানি আদানি থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ 6 টাকা বাড়তি দামে কিনছে সরকার, আর এই জন্য বছরে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে প্রায় 5,000 কোটি টাকা। তবে সময় স্বল্পতায় আওয়ামী লীগ আমলের বিদ্যুৎ খাতে চুক্তিগুলো বাতিল করতে পারছে না অন্তর্বর্তী সরকার। রোববার কথা জানিয়েছে এবং জাতীয় কমিটি বলে যে এসব চুক্তিতে সরকার প্রধানের অ্যাকাউন্টে টাকা না ঢুকলেও সেই সময় প্রভাবশালী 6-7 জনের উৎকোচ নেয়ার প্রমাণ পেয়েছে কমিটি। প্রত্যাশা, এসব বিবেচনা নিয়ে আদানি সহ অন্যান্য অসম চুক্তি বাতিল করবে নির্বাচিত সরকার। নারায়ণগঞ্জ 2 আসনে গণসংযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুর। রোববার বিকেলে 2500 পৌরসভা বাজার, কলেজ রোড, ইলুমদি সহ কয়েকটি এলাকায় যান তিনি। গণসংযোগকালে পথসভায় বক্তব্য রাখেন। এই সময় বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন ভোটারদের এবং কলস মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। আকিজ রিসোর্সের ভোগ্যপণ্য ব্র্যান্ড আকিজ এসেনশিয়াল তাদের প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চালের নতুন ক্যাম্পেইন প্রতি বাড়ি বিয়ে বাড়ি এরকম একটা আনুষ্ঠানিকতা শুরু করেছে। রাজধানীর আকিজ হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন আকিজ রিসোর্স গ্রুপের চেয়ারম্যান ফারিয়া হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। আয়োজকদের দাবি, স্বাস্থ্যকর ও বিশুদ্ধ এই চাল বর্তমানে 1 কেজি ও 5 কেজি সহ বিভিন্ন প্যাকেজে সারা দেশে পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
আকিজ রিসোর্সের বিভিন্ন বিজনেস ইউনিটের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা। পানি ও পরিবেশ সুরক্ষায় টেকসই উন্নয়ন, এমন প্রতিপাদ্য নিয়ে খুলনায় 3 দিনব্যাপী তৃতীয় উপকূলীয় পানি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 7টি বেসরকারি উন্নয়ন সংস্থা ও প্রতিষ্ঠান যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। এ সময় প্রবন্ধ উপস্থাপন করেন খ্যাতনামা পানি বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত। সম্মেলনে পানি ও জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনায় সুশাসন, পানি বাস্তুতন্ত্র এবং SDG এই 4 থিমে 14টি সমান্তরাল অধিবেশন অনুষ্ঠিত হয়। 26 জানুয়ারি খুলনা ঘোষণা প্রকাশের মধ্য দিয়ে সম্মেলনের পরিসমাপ্তি ঘটবে। দর্শক, এই ছিল আমাদের সব খবরের এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।